জীবন বৈচিত্র্যের খুব ইম্পর্টেন্ট একটা পর্যায়, যেটা হলো কাকে চাই আর কি চাই। এই যে অসম্ভব সুন্দর একটা রেখা না নিজের মস্তিষ্কে তৈরি করা, কাকে চাই আর কি চাই, এই দুইটার মধ্যে বিচ্ছিরি রকমের গভীর সৌন্দর্য লুকিয়ে থাকে নিজস্ব ব্যক্তিত্বে। কাকে চাওয়ার কারণটার থেকেও ইম্পর্টেন্ট আমার চাইটা কি। নিজের অস্তিত্বে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে যখন এটা আবিষ্কার করা যায় যে আমার জীবন কায়দা অনুযায়ী, আমার জীবন গঠন অনুযায়ী, আমার জীবনের আমিত্বে, আমার ভূমিকা অনুযায়ী আমার চাইটা কি, কি চাই আখেরে আমার, এই সমীকরণটুকু জানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আলটিমেটলি নিজেকে জানা হয়। নচেত আমার চোখের সামনে আহামরি গোটা দুনিয়া থাকবে, অথচ আমরা কেউ নিজেদের ভিতরে একটা সুন্দর সংসারকে কখনো অনুভবই করতে পারবো না, বুঝতে আর জানতেই পারবো না যে আমি কি আছে আমার কাছে, কোথায় আছি আমি। এই সুন্দর সমীকরণটাকে উপভোগ করতে, জানতে, বুঝতে সবার প্রথমে যেটা জানতে হবে, কাকে চাইয়ের থেকেও আমার কি চাই। আমি খুব ছোট থেকে আমার অস্তিত্বের ভূমিকা থেকে যেহেতু সমস্ত ফিল্মগুলো নেই, আমি একটু আগে বসে বসে আমি জাস্ট ঘরের চোখে আমি অলওয়েজ যখন একান্তে নিজের সাথে সময় কাটাই, অ্যাকচুয়ালি তখনই আমি নিজের সাথে সব থেকে বেশি সঙ্গ করি। তো আমি কফি খেতে খেতে ঘরের টুকিটাকি কাজ শব্দটা ব্যবহার করতে চাইছি না, তো একদম এলোথালো, মানে যেমনি ভাবে আমি ওপরে করে নিজের মতন করে ছিলাম। আই জাস্ট থট কি আমার কাছে সব সময় ম্যাটার করেছে যে আমি কি চাই। আমার কাছে কখনো এটা ম্যাটার করেনি যে আমার কাকে চাই। কেন কি আমি ছোট থেকে বড় হয়েছি, অলওয়েজ আমি দেখেছি আমার জীবন কায়দা অনুযায়ী অলওয়েজ আমার কাছে আমার না চাইতেও প্রচুর অপশন পেয়েছি আমি, সেটা সব দিক থেকে, সব ক্ষেত্র থেকে, সম্পর্ক থেকে, আশা ভরসার জায়গা থেকে, যে কোনো তরফে আমি প্রচুর অপশন কথাটা এই কারণে ব্যক্ত করছি, যদিও আমি একদমই অপশনে বিশ্বাসী মানুষ নই, সেটা যে দিক থেকেই হোক। কেন কি আমি কি চাইতে বিশ্বাসী মানুষ, তো আমার কাছে এটা কখনো ম্যাটার করেনি যে আমার আশপাশে কি চলছে, কি হচ্ছে। কেন আমার কাছে আমার স্বচ্ছ ধারণাটা কিন্তু খুব ক্লিয়ার ছিল অলওয়েজ, আমার কি চাই, কোনটাতে কি হতে পারে, কোনটা আমার কাছে বেশি আনুষ্ঠানিকভাবে আহামরি খুব বড় কিছু, এরকম কিন্তু আমি নই, কোনোদিন ছিলাম না। আমার কাছে সবসময় একটা স্বচ্ছ কোড যেটা থাকতো যে আমার কি চাই। তাই যে কোনো পরিস্থিতি ক্ষেত্রে দাঁড়িয়ে আমি চাই আমার বকুলত্বের আগামীরা এই সমীকরণটা নিজেদের ভিতরে খুব স্বচ্ছ করুক যে আমার কাকে চাইয়ের থেকেও ইম্পর্টেন্ট আমার কি চাই। যদি খুব সহজভাবে আমরা সব থেকে জটিল যে পর্যায়ে আটকে যাই সেটা দিয়ে দেখাই, সেই জায়গা থেকে দেখি সম্পর্কের এখতিয়ারে দাঁড়িয়ে আমরা যদি কাকে চাই খুঁজতে যাই তাহলে তো মুশকিল। আমরা কি চাই যদি নিজের কাছে স্বচ্ছ থাকি তাহলে একটা বাউন্ডারি ড্র করা যায়। এটাই আমি বলতে চাইছি। আমার জীবনে, আমার রাজ্যের, আমার শহরের, আমার অস্তিত্বের শিরদাঁড়ায় একটা খুব স্বচ্ছ রেখা ছিল অলওয়েজ, সেটা হলো বাউন্ডারি। ওয়ার্ড যেভাবে নিজের ইমোশনকে এক্সপ্রেস করে, এই পদ্ধতিটার সাথে এই যে বাউন্ডারি, ধরা বাঁধা রেখা, এগুলো হয়তো আমি অনেক বড় বয়সে এসে শিখেছি, কিন্তু খুব ছোট থেকে না যা কিছুর প্রতি আমি আকৃষ্ট হয়ে যাই না। বা হ্যাঁ, আমি খুব গ্রেটফুল কি আমার সংস্পর্শে বা আমার সংলগ্নে যারাই আমার তরফে বা আমার সংলগ্নে আসার প্রচেষ্টায় থেকেছে, তাদেরকে কাউকে আমি মন্দ বলতে পারবো না চট করে। নিজস্ব অস্তিত্বে তুখর ভূমিকা আছে আমি দেখেছি, কিন্তু আমার প্রয়োজন নেই। এইটা ছিল আমার ভিতরে, যে আমার আকাঙ্ক্ষার চাহিদা অনুযায়ী
আমার আমার চাইটা কি, অ্যান্ড সেই যে স্বচ্ছ রেখাটা আমার কাছে কিন্তু খুব ক্লিয়ার, খুব নিপুণ, খুবই কেন জানি না খুব ক্লিয়ার ছিল। মেবি এটাকেই বড় হয়ে বুঝতে শিখেছি বাউন্ডারি, যে কোনো কিছুর ক্ষেত্রে আমার নিজস্ব কিছু বিশেষতর চাহিদা থাকে। আমার নিজস্ব অভিজ্ঞতা আর আমার নিজস্ব শেখা থেকে আমার নিজস্ব খুব নিদারুণ চাহিদা থাকে। কফিটা খুব কড়া হয়ে গেছে। খুব সুন্দর চাহিদা থাকে, আর আমি আমার চাহিদাদের নিয়ে ভীষণ সক্রিয়। তাই আমার তরফে আমার কাছে অনেক কিছু এলেও সবকিছুকে আমি আমার অস্তিত্বে আসতে দেই না। খুব সহজভাবে যদি বলি, আমার একটা 3 ফোল্ডের আলমিরা আছে, ইউনো, জাস্ট লাইক দিস। একটা 3 ফোল্ডের আলমিরা আছে। আগে ছিল না, ভেরি রিসেন্ট। তার আগে আমি অন্য অন্য উপায়ে শাড়ি জমায়েত করতাম, অ্যান্ড এই 3 ফোল্ডের পুরো আলমিরাটা জুড়ে আমার শাড়ি থাকে। কাকে চায় আর কি চায়ের বক্তব্যেই আছে, কিন্তু গোটাটা জুড়ে শুধু আমার শাড়ি থাকে। অবশ্যই এটা একদিনের আমার সঞ্চয় হয়নি। অ্যান্ড আরো স্পেসিফিক ভাবে যদি বলে দিই, আমি কারোর থেকে উপহার নেই না। মানে আমাকে আমার জন্মদিনগুলোতে আমি বড় হয়ে যাওয়ার পর আমার খুব বিশিষ্ট ব্যক্তি, যেমন আমি হাতে গুনে বলে দিতে পারি, দিদি ভাই মানে অবিন্তিকা দি, একজন পরিচিত ব্যক্তি ছিলেন, তার মা জন্মদিনে আমাকে স্পেসিফিক্যালি যদি আমি বলি, তার মায়ের নাম করে আমার জন্মদিনে দুবার গিফট এসছে আমার জীবনে, গোটা জীবনে। খুব সহজভাবে যদি বলি, একমাত্র আমার জন্মদিনকে টার্গেট করে বড় হয়ে শিখেছি যে সেটাকে উপেক্ষা করা যায় না ভদ্রতার খাতিরে। বছরের ওই একটা দিন, তাও আমি বড় হওয়ার পর, লাইক কলেজে 2nd ইয়ার কমপ্লিট করার পর, মেবি 3rd ইয়ার ওর লাস্টের দিকে, এটা আমাকে শিখতে হয়েছে সামাজিকতা থেকে, যে আমার নিজস্ব যে রুলস আছে না, আমি কারোর থেকে গিফট নেই না, বা কেউ কিছু আমায় দিলে আমি নিই না। তো সেটাকে আমাকে ভাঙতে হয়েছিল এই বড় বয়সে এসে। আর একেবারেই কলেজ কমপ্লিট করার পর দিদিভাইয়ের শ্বশুর বাড়ির তরফ থেকে, মানে আমার ক্লোজ বন্ধের কথা বলছি, আমি 2-4টে গিফট পেয়েছি। অ্যান্ড সেই গিফটগুলোকেও আমি কখনো সেভাবে ব্যবহার করিনি, মানে আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর দিদিভাইয়ের বিয়েতে একটা শাড়ি আমার গোটা জীবনে, মানে যেহেতু শাড়ি প্রসঙ্গে কথা বলছি, একটা শাড়ি আমি পেয়েছি। তো আমার গোটা আলমিরাটাই 2টো গিফটিং পারপাস শাড়ি বাদে প্রতিটা শাড়ি আমার নিজের। সো অ্যান্ড ওই 2টো শাড়ির মধ্যে একটি শাড়ি আমি কোনোদিন পরিনি, নেবে, এখনো পর্যন্ত সিল অর ট্যাগটা পর্যন্ত ওপেন করিনি। আরেকটি শাড়ি, যেটা কিনা আমার সব থেকে অপছন্দের একটি রং, অথচ কিন্তু সেটাকে আমি পরি আমার সোশ্যাল মিডিয়ায়। ইনফ্যাক্ট বকুলতেও আমি সেই শাড়িটা পরে 2-1বারের বেশি হয়তো ভিডিও বানিয়ে ফেলেছি। একটা রেড রঙের শাড়ি আছে, অ্যান্ড ব্ল্যাক পার্ল। সব থেকে বড় কথা, আরো প্রসঙ্গে বলে দিই, খুব ছোট থেকে আমার 2টা রঙের প্রতি স্পেসিফিক্যালি খুব বিরক্তিতা জন্মাতো, সেটা হলো লাল আর কালো। আমি জানি না কেন, আমার একদম মোটে পছন্দ হয় না লাল আর কালো রং পছন্দের ক্ষেত্রে যদি আমি বলি। এত বড় হয়ে গেছি, এখনো আমি ওই দুটোর প্রতি নিজেকে সমর্পণ করতে শেখাতে পারিনি। যেহেতু গিফটিং পারপাস থেকে পাওয়া শাড়ির সংখ্যা আমার ক্ষেত্রে, আমার কাছে জমায়েত 2টা, অ্যান্ড তার ভিতরে একটি শাড়ি, যে শাড়িটির ঘরানা আমি যেরকম টাইপের শাড়ি আমার পছন্দে, আমার চোখের আরামে চুজ করি, তার একেবারেই বিপরীত। সেই শাড়িটা আমি আজ অব্দি কখনো পরিনি, পরতেই পারিনি। আর আরো একটি শাড়ি, যে শাড়িটির রং হয়তো আমার একেবারেই অপছন্দের, কিন্তু তার ঘরানা যেহেতু আমার পছন্দ অনুযায়ী, আমি যেরকম ধরনের হ্যান্ডলুম পরি, সেম অ্যাজ ইট ইজ, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি সরু ইঞ্চির পাড়ের শাড়ি পরতাম না, আমি একেবারে মলমল পরতাম। তো সেখানে একটু সুতোর কাজের একটা দর্শন ছিল, খুব সরু পাড়ের, কিন্তু কালারটা ছিল আমার অপছন্দের। বাট স্টিল, যেহেতু আমার ঘরানার শাড়ি,
আমার পছন্দের, আমার চোখ আরামের শাড়ি, তাই সেখানে কিন্তু আমি খুব সহজে সেই শাড়িটাকে অ্যাকসেপ্টেন্স দিতে পেরেছিলাম। আমার কাছে খুব স্বচ্ছ একটা ধারণা, আমি কম্প্রোমাইজে বিশ্বাস করা মানুষ নই। আমার কাছে খুব স্বচ্ছ একটা ধারণা, হয় অ্যাকসেপ্টেন্স আদারওয়াইজ স্যাক্রিফাইস। সেটা যত মধুর, যত আহারেরই হোক না কেন, আর যা কিছুই হোক না কেন, আমি কম্প্রোমাইজ করতে পারি না, নিজের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি না। আর এটা আমার বলতে কোথাও হীনমন্যতা বা দ্বিধা নেই। আমি আমার মানসিক স্থিতিতে কোনো কিছুর সঙ্গে, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজে এসে কোনো কিছু অ্যাকসেপ্টেন্স দিতে পারি না। যা আমার চাই তা আমার চাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমার কাছে কাকে চাই থেকেও বেশি ইম্পর্টেন্ট কি চাই। এই কথাটা কেন বলছি? যেই শাড়িটা লাল রঙে মোড়া, অথচ আমার কাঠামোর শাড়ি, কিন্তু সেটা লাল রঙে মোড়া, আমার গোটা আলমিরা খুঁজলে একটাও লাল শাড়ি পাওয়া যাবে না। একটি শাড়ি অপেক্ষা বেনারসি বাদ দিয়ে বাকি কোনো, ইনফ্যাক্ট বেনারসিটাও কিন্তু আমার কাঠামোর, মানে সেটাও কিন্তু লিলেন, অ্যান্ড সেটা ঠিক লাল নয়, মারুন স্টোনের। সো যখন সেটাকে আমি পারচেস করেছিলাম সেটা মারুন স্টোনেই ছিল, দ্যাটস ওয়াই আমি সেটাকে চুজ করেছিলাম। অ্যান্ড সেটাও লিলেন, লিলেন বেনারসি। নাকি আমি অন্য ধরনের শাড়ি পরতে পারি? আমি পারি না, আমি পরি না। তো সেখানে দাঁড়িয়ে যে শাড়ির কাঠামোটা উপহার হিসেবে যে দুটো শাড়ি আমার জীবনে এসেছে আজ অবধি, একটা রং কিন্তু আমার খুব পছন্দের রং, সেটা হলো হলুদ। কিন্তু সেই শাড়ির কাঠামোটা আমি কখনো পরে বড় হইনি, আমি কখনো পরিনি। এখানে এইটা বিষয় নয় যে সেই উপহার দুটো আমার কাছে কতখানি আমার, আমার ভীষণ আমার উপহার। আমি কখনো কোনো কিছু এমনি এমনি অ্যাকসেপ্টেন্স দিয়ে দিই না, যদি দিই তাহলে তার সম্মান মর্যাদা দিই। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি যে আমি যে কোনো কিছুর সাথে নিজেকে জড়িয়ে পেঁচিয়ে নিই না। যে উপহারটা আমার, তাকে মর্যাদা দেওয়ার বা রক্ষা করার যথেষ্ট শক্তি আমার আছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। দুটো শাড়ি আমার কাছে সমান যত্নের, সমান আদরের। শাড়ি এমনিই আমার কাছে একটা ভরপুর আমি, আমার খুব ব্যক্তিগত আমি। তো সেখানে দাঁড়িয়ে যে হলুদ শাড়িটি, কিন্তু তার যে ঘরানা, তার যে গঠন, যে যে কোয়ালিটি, আই মিন আমি সিল্কের জিনিস পরি, মানে মানে ওই রকম ওয়ার্ক, হেভি ওয়ার্ক আমি খুব একটা মানে সহজ নই ওই শাড়িগুলোর সাথে। আমি এখনো পর্যন্ত সিলটা পর্যন্ত ওপেন করিনি। কিন্তু দিদি ভাইয়ের দেওয়া এই শাড়িটি, ওর বিয়ে উপলক্ষে ওর থেকে যে গিফট আমি পেলাম, অ্যান্ড ওরও তখন যে ওর প্রেজেন্ট পরিবার, ওর ইনলজ এর ফ্যামিলি, তারা পর্যন্ত আমাকে খুব ভালোবেসে ওই শাড়িটা দিয়েছিল। সো আমাকে অ্যাকসেপ্ট করতেই হয়েছিল। অ্যান্ড যদিও সেটার রং আমার সব থেকে অপ্রিয় রঙের খাতায় ছিল, কিন্তু সেই শাড়িটা যেহেতু আমার ঘরানার, আমার পছন্দের, অ্যান্ড ওরা প্রত্যেকে জানে যে আমি ওই ধরনের শাড়ি পরি, তাই ওইটাই বেছে বেছে গোটা গিফট পছন্দ করে খুলে ওই একটি শাড়ি আমার জন্য রাখা ছিল। কেন একটা শাড়ি পুরো পিওর হ্যান্ডলুমের ওপরে ক্রিয়েট করা ছিল। তো আমার জন্য দিদিভাই একটি শাড়ি চুজ করে রেখেছিল, যেটা আমি উমাকে দিতে চাই। অ্যান্ড ভাগ্যিস সময় করে দেয়, উনি সুযোগ করে দেয়। এই যে একটা রঙের প্রতি আমার সারা জীবন একটা অপছন্দ জন্মেছিল, ঠিক অপছন্দ নয়, আমি কখনো নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারিনি লাল রঙের সাথে। পড়া লাল রং যেটা, আমি ঠিক নিজেকে চট করে ঢুকে যেতে পারি না এটার সাথে, সেটা হলো লাল রং। এটা কিন্তু লাল নয়, এটা কিন্তু লাল নয়। সো সেক্ষেত্রে ওই শাড়িটা অনেক বছর আমার আলমিরাতে ছিল। অ্যান্ড তারপর যখন আমি বড় হয়েছি, একটু একটু করে নিজেকে ফোর্স করতে আরম্ভ করি, সেই সুযোগটাও কিন্তু আমি নিজেকে দিতে পেরেছিলাম। কেন কি ওই শাড়িটার ঘরানা আমার চোখ আরামের ঘরানা অনুযায়ী, দ্যাটস ওয়াই। কিন্তু আরো একটি শাড়ি যেটা আমি উপহারে পেয়েছিলাম, সেটা কিন্তু আমারই পছন্দের রং, হলুদ, কিন্তু একটা সময়ে আমার খুব কাছের রং ছিল। ওই সময়গুলো তো বটেই, তাই হয়তো যিনি দিয়েছিলেন সে হলুদ চুজ করেছিলেন। কেন কি আমি আমার যে কোনো জিনিস নিয়ে খুব পার্টিকুলার। এখন যে শেডের নেল পলিশটা আমি পরি, এর আগে জীবনে আমি একটি শেডই পরতাম, সেটা হলুদ। আর সেটা আমি বহু বছর পরেছি, বহু বছর। এটা বোধহয় কলেজের, আমি এই শেডটা স্টার্ট করেছি পড়তে
কলেজে ফার্স্ট ইয়ারের দিক থেকে, মানে নিয়ার অ্যাবাউট 6 বছরই সেটার সাথে আমি রানিং সংসার করছি। অ্যান্ড তার আগে একদম ছোট থেকে যখন আমি তার আগে বড় হয়েছি, সেই সময়গুলোতে আমি একটা হলুদ রঙের নেল পলিশ ক্যারি করতাম। তার মানে সেই রঙটার প্রতি আমার যথেষ্ট প্রেম ছিল। তো সেই সময়কার পাওয়া শাড়ি ওটা আমার কাছে, আমার জীবনে না, সেই সময়কার না হলেও পরবর্তী সময়ে, বাট তখনও হলুদ বা এখনো হলুদের একটা স্থায়িত্ব আছে। আর যার তরফ থেকে আমি শাড়িটা পেয়েছিলাম সেও আমার বহু পুরনো একজন মানুষ, তো জেনে বুঝিয়ে ওই রংটা চুজ করে দিয়েছিলেন। তবুও আমি সেখানে নিজের রুচিবোধের সাথে কম্প্রোমাইজ করতে পারিনি। দুটো উপহারই আমার কাছে সমান যত্নের, সমান আরামের। কেন, উপহার হিসেবে শাড়ি শুধু আমি দুটোই পেয়েছি, তো সেক্ষেত্রে আমি কম্পেয়ার করছি, আদারওয়াইজ আর কোনো রিজন নেই। উপহার আমি আরো ইন্ডিভিজুয়াল একটা ছোট টেডি বিয়ার পেয়েছি, চকলেট পেয়েছি, সো সেগুলো আমি এখানে আনছি না। আমি আমার ইমোশনটা কি চাই, কাকে চাইয়ের রিলিজ ক্ষেত্রে এইটা এই কারণেই রাখতে চাইছি যে আমার সব থেকে প্রিয় রঙের মধ্যে একটি রঙের শাড়ি ছিল, আরেকটি শাড়ি, মানে কতটা বাস্তব অভিজ্ঞতা, যেটা আমার জীবনে আমি পেয়েছি, যেটা আমি পছন্দ করি না, মানে ওই রংটার প্রতি আমার ছোট থেকে মানে একটা খুঁতখুঁতানি নিয়ে আমি বড় হয়েছি। অ্যান্ড দুটো ব্ল্যাক অ্যান্ড রেড, আর সেই দুটার কম্বিনেশনই ওই শাড়িটা ছিল। আমার সোশ্যাল মিডিয়ায় বোধহয় সব থেকে বেশি ওই শাড়িরই পোস্ট আছে, মানে আমি সেটাকে এত পরেছি শেষ বছর, মানে আমাকে শিখতেই হবে যে কেন আমি এই যে আর্টসটা তৈরি হওয়া না নিজের ভিতরে, এটারও স্পর্ধা কিন্তু এই কারণেই পেয়েছি যে ওই শাড়ির প্রথম গঠন, সুতো, টেক্সচার আমি অনুযায়ী, তাই বোধহয় স্পর্ধাটা আমি নিজেকে দিতে পেরেছি। আর এটা হয়তো হওয়ার ছিল, কেন আমার গোটা আলমিরা জুড়ে তো একটাও লাল রঙের শাড়ি নাই, একটাও কোনো কালো শাড়ি নেই। কালোর সাথে আমি এখনো অতটা অবগত নই, কিন্তু আগামীতে হয়ে যাব আশা রাখছি। একটু একটু করে আমি সেখানেও চেষ্টা জমাচ্ছি, শিখছি এখন নতুন ভাবে। তো সেটা যখন হয়ে যাবে তখন হয়তো সেটা আসবে, কিন্তু এখনো আমি অতটা সহজ নই যতটা সহজ আমি লালের সঙ্গে হয়ে গেছি। আর সেটার কারণ কিন্তু এই একটাই, কাকে চায়ের থেকে কি চাইটা যদি ক্লিয়ার আর সুস্পষ্ট থাকে, সেখানে আমার মতো যদি কারোর ভিতরে এতটা খুঁতখুঁতানি থাকে, যারা এরকম মতামতের সাথে বড় হয়েছে, যে যারা স্যাক্রিফাইস করার মতামতটাকে, মতাদর্শকে সমর্থন করে না যতক্ষণ সে সবল, যতক্ষণ সে পরিশ্রমী, তারা লেগে থাকে, প্রচেষ্টায় থাকে, নিজেকে উন্নত করার পেছনে ছোটে, যারা আমার মতন ভাবে খানিক হলেও নিজেদেরকে তৈরি করেছে, স্যাক্রিফাইসের নীতিবোধটাকে যারা সমর্থন করে না, যারা প্রচেষ্টায় লেগে থাকে, অ্যান্ড দিন শেষে হয় সেটাকে অ্যাকসেপ্টেন্স দেয় একদম নিজস্ব বানিয়ে, আদারওয়াইজ সেটাকে স্যাক্রিফাইস করতে জানে, ত্যাগ করতে পারে, মোহ ভেঙে নিজেকে প্রতিষ্ঠিত করতে জানে, তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ বড় উপমা। অন্তত আমি আমার জীবন দশায় তো আমি পেয়েছি যে স্যাক্রিফাইস না করলেও নতুন কিছু শেখা যায়, নতুন রকম ভাবে নিজেকে জানানো যায়, নতুন কিছুর সাথে নিজেকে পরিচালনা বা পরিচিত করানোর স্পর্ধাটুকু পর্যন্ত তৈরি হয় নিজেদের ব্যক্তিত্বে দাঁড়িয়ে, যেটা খুব সুন্দর, যেটা খুব বিউটিফুল। কেন কি আমি আলমিরার কাজই করছিলাম, আর শাড়ি দুটো দেখে মানে আমার আবার সেই পুরাতন দিনের স্মৃতি ভেসে এলো। অ্যান্ড আমার মনে হলো আমি যেরকম ধরনের মানুষ, আমার কাছে অলওয়েজ কাকে চাই আর কি চাইটা খুব ক্লিয়ার। এই স্টেজটা যদি মাথায়, এই ভিশনটা যদি নিজের কাছে, নিজের সাথে স্বচ্ছ রেখা অনুপাতটা যদি সহজ তৈরি করা যায়, তাহলে জীবন অঙ্কের, জীবন পরিধির এমন অনেক বেখাপ্পা পরিস্থিতিগুলোতেও নিজেকে খাপ খাওয়াতে হয় না, বরঞ্চ নিজেকে পাশ কাটিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটা সহজ হয়। এমন অনেক কারণগত কারণেই হোক, অবান্তর কারণেই হোক, অপশন হয়তো আমাদের চোখের সামনে থাকবে। আমি ছোট থেকে প্রচুর অপশনের মধ্যে, আমি জানি না কেন আমার জীবন কাঠামো আর পরিধি হয়তো এইভাবে আমি পেয়েছি। যে কোনো বুনিয়াদে আমি অলওয়েজ আমার চারপাশে আমি খুব স্বচ্ছ অপশন পেয়েছি, অলওয়েজ। হ্যাঁ, এটা খুব ঠিক, আমি কখনো কোনো দিনের জন্য, এতটুকুর জন্য আমি কখনো সেগুলোকে নিজেকে শেখাতে বা সেগুলোর প্রতি বয়ে যেতে দিতে পারিনি কখনো। কেন পারিনি সেটা আমার জন্য খুব ক্লিয়ার, কিন্তু আমি পারিনি কখনো। কিন্তু এটা অস্বীকার করাটাও কোথাও ঠিক হবে না যে
খুব একটা যে বড় কঠিন, হ্যাঁ কঠিন আমার মানসিক স্তরে ছিল, কেন কি আমি সবকিছুর সাথে এসে ভেসে যেতে পারি না। তো সেই মতামতটাকে নিজের ভিতরে তৈরি করাটা আমার জন্য হয়তো দুর্যোগের মতন ছিল, কিন্তু চাইলেই প্রচুর অপশন ছিল, কিন্তু আমি কখনো কোনো রকমের অপশনের ভিতরেই ঘুলে যেতে পারি না, মিলে যেতে পারি না। তাতে আমার কোনো আক্ষেপ নেই, কেন কি আমি চাই না, কেন আমার কাছে কি চাইটা খুব ইম্পর্টেন্ট। আর এই কি চাই থেকে যে একটা অঙ্কিত রেখা বা একটা অঙ্কিত বাউন্ডারি বোঝা যায় না, দ্যাটস বিউটিফুল, দ্যাটস ম্যাজিক্যাল। মানে তৈরি হয়ে যায় সবকিছু, যে নিজের হয় না, এটাকে বুঝতেও নিজেকে জানতে হয় যে আমার কি চাই। তো আমার কাছে রেখাটা খুব স্বচ্ছ, আমার কি চাই, কাকে চাই, শাড়ি চাই, কিন্তু কি শাড়ি চাই এটা আমার কাছে খুব স্পষ্ট। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমার একটা পোশাকি আচ্ছাদন দরকার, একটা পোশাক দরকার, আর সেই মাধ্যমটা আমি সব থেকে বেশি প্যারাটাইজ করি শাড়ি। সেক্ষেত্রেও আমার কি চাইটা খুব ইম্পর্টেন্ট, মানে কোন ধরনের শাড়িটা চাইটা খুব ইম্পর্টেন্ট। তো একটা মানুষ হিসেবে যদি ধরি যে যেহেতু সকলে আমার বন্ধু নয়, মানে আমি যদি কাউকে আমার বন্ধু শব্দের সাথে যুক্ত করি, তার মানে সে আমার বন্ধুই, সে আমার ক্লাসমেট হতেই পারে, সে আমার পূর্ব পরিচিত হতেই পারে, সে আমার বহু বহু বছরের পরিচিত হতেই পারে, বাট প্রত্যেকের সাথে আমার একটা খুব মনুষ্যত্বের খাতিরে একটা ভদ্র সভ্য সম্পর্ক, যেটা অ্যাজ ইউজুয়াল, যেটা খুব সঠিক, কিন্তু সকলে আমার বন্ধু নয়। ঠিক তেমনি যে কেউ যে কোনো চরিত্রে যে কোনো ভূমিকায় আমার সাথে যুক্ত হয়ে যেতে পারে না। আমার ওই যে বাউন্ডারিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে আমার নিজস্ব নীতি নৈতিকতাগুলো আমাকে সবসময় প্রশ্নে দাঁড় করিয়ে দেবে, নচেত যদি আমি নিজেকে নিজের কাছে প্রতি মুহূর্তে ঠিক না তৈরি করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট। সো সম্মান শ্রদ্ধা তো আলাদা জিনিস, কিন্তু নিজস্ব এখতিয়ারের দায়িত্ব নিয়ে যে চোখ তৈরি হয়, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা প্রতি মুহূর্তে নিজেকে চিনতে সাহায্য করে, যেটা প্রতি মুহূর্তে নিজেকে জানতে সাহায্য করে। অনেকগুলো টার্ম নিয়ে কথা হলো, জাস্ট লাইক বাউন্ডারি, নিজের ভিতরকার অঙ্কিত সীমানা, যেটার মানে স্পর্ধা, চাহিদা, সেটাকে চেনা। ফার্স্ট অফ অল এরও আগে যেটা নিয়ে কথা হলো সেটা হলো কাকে চাই আর কি চাই, এই যে ডিফারেন্সটা বোঝা, বা কোন জিনিসটা চাই কিন্তু কি চাই, এটা খুব ইম্পর্টেন্ট। আমার সবচেয়ে পছন্দের পোশাকি আচ্ছাদন হিসেবে আমার শাড়ি চাই, কিন্তু কি শাড়ি চাই? শাড়ির তো অনেক ধরন আছে, ঠিক যেমন মানুষ আছে আমাদের আশপাশে, মানুষের তো ইন্ডিভিজুয়াল প্রচুর চারিত্রিক গুণ আছে। এক্স্যাক্টলি কোন রূপটা আমার চাই, দ্যাটস ইম্পর্টেন্ট। অ্যান্ড সেই কোয়ালিটিসগুলো আছে কিনা, তোমার বাহ্যিক কাঠামো আর তোমার বাহ্যিক সৌন্দর্যতা কতটা আহামরি তুখর, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার অভ্যন্তরীণ ঔজ্জ্বল্যতা, তোমার নিদারুণ দারুণ আন্তরিক সত্তা, সেই নিজস্বতাটা ইম্পর্টেন্ট আমার জন্য। সে তুমি যেই হও না কেন, যেই হও না কেন। আমার নতুন শিখতে খুব ভালো লাগে, আমার নতুন জানতে খুব ভালো লাগে, উন্নত পন্থায় উন্নত হতে আমার খুব ভালো লাগে। আমার কাছে বন্ধুত্বেরও কোনো বয়স নেই। আমি ইন্ডিভিজুয়াল মানুষদের সাথে মিট করেছি আমার এখনো পর্যন্ত যা বয়স। একটা কেমন এক্সপ্লেন করি, আমি কখনো আমার সমসাময়িক বন্ধুদের সাথে বড় হইনি সেভাবে, আর যাদের সাথে হয়েওছি তাদের ভিতরে খুব একজন, ইনফ্যাক্ট সে আমার 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 সমবয়সী ক্লাসমেট আমার শু, ও কিন্তু শুধু আমার বন্ধু নয়, ও কিন্তু আমার অনেক কিছু। আমার একটা সময়ের গোটা সংসার ছিল, যে যে আমাকে কোনো দিন স্কুল জীবনে নিজে হাতে ভাত খেতে হয়নি, নেভার, কখনো না। ও আমার এতটা আমার ছিল। ইনফ্যাক্ট ও এত দূর জানে যে কোন ভাতের গ্রাসে কোন গালে আমার আলু চাই, কোন গালে আমার সয়াবিন চাই, আমি কোন কোন গ্রাসে মানে বেশি ঝোলালা ভাত খেতে পারবো না,
যেহেতু আমি ভাত খেতে একদমই অপছন্দ করতাম। সো বাট স্টিল ও সবটা জানতো যে কখন আমার খিদে পেয়েছে, কখন আমার খিদে পায়নি। কিন্তু তার মানে কি এই যে আমার গোটা ক্লাসের, আমার গোটা ক্লাসরুমের মেয়েরা আমাকে ভালোবাসেনি কখনো? নো, ওরা মারামারি করতো কোন দিন আমি ওদের থালায় ভাত খাবো। কেন কি আমি কোনো দিন ক্লাস 5 to 10 নিজের হাতে কোনো দিন ভাত খাইনি, আমাকে কোনো দিন নিজের হাতে ভাত খেতে হয়নি। মানে লিটারেলি সকলের শুয়ের থেকে এসে, শু ইন দ্য সেন্স আমার সুপর্ণার থেকে এসে মানে বলে যেত যে আজকে উমাকে আমি খাইয়ে দিতে চাই, বা আজকে উমা আমার থালায় প্লিজ ভাত খাবে। এন্ড আমি কাউকে না, মানে আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে যেতাম, মানে স্পেশালি রিয়া আর বৃষ্টি, মানে মানে আমি এখন বড় হয়ে বুঝতে পারি যে তখন শুয়ের মানে এমন একটা ধাঁধার মাঝখানে আমি পড়ে যেতাম। অ্যান্ড শু যেদিন আমাকে অ্যালাউ করতো বা আমাকে বলতো, সেদিন আমি বৃষ্টির কাছে খেতাম। ইনফ্যাক্ট কোনো কোনো দিন তো আমি হেঁটে হেঁটে গিয়ে আমি সকলের কাছ থেকে খাবার খেতাম। আমাদের যে লাইন করে খাবার খেতে হতো, আমি শুয়ের পাশে বসতাম, তারপর সবার কাছ থেকে গিয়ে খেয়ে আসতাম এক গাল করে। কেন কি নইলে তো ওই এক এক দিনে ওটা হবে না। মানে ওরও তো পড়ানে শান্তি হবে না আমাকে না খাইয়ে দিলে। এই যে একটা স্বচ্ছ বৈশিষ্ট্যগুলোর মাঝখানে আমি বড় হয়েছি না, এগুলো কিন্তু আমাকে প্রতিনিয়ত তৈরি করেছে, একদিনে হয়ে যায়নি। কিন্তু তাই বলি কি আহামরি আমার গোটা ক্লাসরুমের প্রত্যেককে আমি আমার বন্ধু বলে পরিচয় দিয়েছি? কোনোদিন পারিনি। প্রতিটা সম্পর্ক নিজস্ব দায়িত্ব বয়ে নিয়ে আসে। যেমন আমার কাছে আমার আমার বন্ধু, আমার দায়িত্ব যে ও যে শান্তি পায় না আমাকে নিজে হাতে পুরো দিন পর মিড ডে মিল না খাইয়ে দিলে, সেটা আমার কাছে কিন্তু একটা সময় দায়িত্ব হয়ে গেছিল। যে অন্য কেউ যখন অ্যাপ্রোচও করতো, আমি হ্যাঁ বলতে পারতাম না। আমার কাছে কিন্তু ওর মতামতটা ম্যাটার করতো, যে ও সম্মতি দিলে আমি আরেকজনের কাছে গিয়ে মিড ডে মিল খাবো সেই দিন। আর সেটা কিন্তু আমি রোজ কখনো পেতামও না। কেন ও আমাকে কারোর কাছে, ও আমাকে নিজের সন্তানের মতন করে ট্রিট করতো, ছাড়তেই চাইতো না। তাই আমি তাদের কাছেও হেঁটে গিয়ে এক গাল করে খেয়ে আসতাম। কেন তাদের আমার প্রতি যত্নটাকেও আমি শ্রদ্ধা করি। কিন্তু তারা সকলেই আমার প্রিয় বন্ধু নয়। দে অল আর মাই ক্লাসমেট, মাই ওন ক্লাসমেট, বাট স্টিল সবাই আমার শু নয়। অ্যান্ড এটাকে ওরা সম্মানও করতো, সব থেকে বড় কথা। তো নিজের কি চাইটাকে ধরে রাখাটা খুব জরুরি, খুব উচিত। যেহেতু সকলেই আমার খুব কাছের মানুষ ছিল, আমার গোটা ক্লাস, আমার স্কুল জীবনের প্রত্যেকটা মানুষ আমার খুব ক্লোজ ছিল। কিন্তু যারা আমার থেকে সিনিয়র, যারা আমার সমসাময়িক ছিল, তারা প্রত্যেকেই আমাকে খুব আদর, খুব যত্ন দিয়েই রেখেছিল আমার গোটা স্কুল জীবনে। যারা আমার সিনিয়র ছিল তারাও আমাকে খুব ভালোবেসেছে অলওয়েজ। কিন্তু আমার কাছে একটা রেসপন্সিবিলিটি থাকে প্রতিটা সম্পর্কের বুনিয়াদ অনুযায়ী। যেহেতু খুব ছোট জীবনে আমার প্রথম বন্ধু হিসেবে আমি যাকে খুব কাছ থেকে পেয়েছি, বছরের পর বছর সে সময় করে করে তাকে আমাকে উজাড় করে দিয়েছে, সে কিন্তু আমার শু। তাই তাকে উপেক্ষা করে আমি সব সময় সবকিছুকে অ্যাকসেপ্টেন্স দিতে পারতাম না। কিন্তু আমি কখনো কাউকে অবজ্ঞাও করতাম না। সো অন্যরাও কিন্তু সেই পরিস্থিতিটাকে বা আমার ভিতরের সেই আন্তরিক আমিটাকে আমি দেখেছি কখনো অমর্যাদা করেনি। আমাদের সমীকরণটাকে কখনো কেউ ভুল দিয়ে ঢেকে রাখতে পারেনি। আমরা এতটাই স্বচ্ছ ছিলাম একে অপরের ক্ষেত্রে। পুরোটা স্কুল জীবনে আমাকে কখনো নিজে হাতে মিড ডে মিল খেতে হয়নি, একদিনের জন্যও না। অ্যান্ড সেই পুরো রেসপন্সিবিলিটিটা শু একা নিজের কাঁধে ভালোবেসে নিত। সেটাকে অন্য মানুষদের একাধ দিনের শখ পূর্তির জন্য আমি উপেক্ষা করতে চাইনি। এটা আমার নিজস্বতা। এটাকে আমি কখনো অবমাননাও করিনি, স্পর্ধাও দেখাইনি, অন্যদেরকেও অমর্যাদা করিনি। তারা নিজে থেকেই বুঝতো। অ্যান্ড তাই আমি হেঁটে গিয়ে গোটা মিড ডে মিল রুমে সকলে যারা যারা আমাকে খাবার খাওয়াতে চাইতো তাদের হাতে আমি সকলের থেকে গিয়ে এক গাল করে খেয়ে আসতাম উইথ শুয়ের পারমিশন। অ্যান্ড শুকু হ্যাপিলি সেটা দিত। কেন কি গোটা মিড ডে মিলটা যে বসে খাওয়া, সেটা কিন্তু আমাকে শুয়ের পাশে বসেই করতে হতো। ও নিজে হাতেই পুরো খাবারটা আমাকে খাইয়ে দিত। বাট স্টিল এক দুই গাল আমি সকলের থেকে গিয়ে খেয়ে আসতাম, তাকে আমি
ওরা যে আমার প্রতি যে যত্নটা দেখায় সেটাকে যাতে আমি ভুলে না যাই, নিজের চোখটাকেও মর্যাদা দিই, সাময়িক আমার আশপাশে আসা প্রত্যেকটা পরিস্থিতিকেও আমি অ্যাকসেপ্টেন্স দিই। একটা মানুষকে মিড ডে মিল খাওয়ানোর জন্য মারামারি লেগে যাচ্ছে ক্লাসরুমে, তাও আমি কখনো নিজেকে বয়ে যেতে দিইনি, ধরে রাখতে শিখিয়েছি, চেষ্টা করেছি নিজের অস্তিত্বে দাঁড়িয়ে তাদের ইমোশনেরও দায়িত্ব নেওয়ার। সত্যিটা বলেছি যে প্রত্যেক দিন যে আমাকে না খাইয়ে খাবার খায় না তাকে উপেক্ষা করা উচিত না। তাই তারাও কিন্তু সহাস্য মহিমায় সেটাকে অ্যাকসেপ্টেন্স দিত, খুব অভিমান করত, আমার থেকেও বেশি হয়তো শুয়ের কাছে গিয়ে বেশি ঝামেলা করতো, বাট সময়ের সাথে সাথে তারাও অ্যাকসেপ্টেন্স দিতে শিখে গেছে। তাই নিজের কাছে কি চাইটা খুব ইম্পর্টেন্ট, কোন কোন জিনিস চাইর থেকেও খুব ইম্পর্টেন্ট। আর শাড়ির কম্বিনেশনে যেটা আমি জানাতে চাইলাম সেখানেও কিন্তু এটা আমার জন্য আমি পেয়েছি। সব থেকে প্রিয় রঙের শাড়িটাই আমার কাছে ছিল, কিন্তু আমি কি চাই সেই কাঠামোর ঊর্ধ্বে ছিল। ওই রঙের প্রতি যে আমার মোহ টান, তাকে তো আমি উপেক্ষা করতে পারিনি। তাই যত্নে আজও সেটা আমার আলমারিতে গোছানো থাকে, এক্ষুনি গোছাচ্ছিলাম। অথচ দিদিভাইয়ের দেওয়া ওই শাড়িটাই আমার সঠিক রং ছিল না, আমার সঠিক চোখ ছিল না, অথচ আমি সেটাকে শিখতে পেরে উঠতে পেরেছি শুধুমাত্র আমার কাছে আমার কি চাইটা খুব স্বচ্ছতায় নতুন কিছু শিখতে পেরেছি। ছোট ছোট দরজা যেগুলো আমরা নিজেদের জীবন থেকেই পাই, সেগুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু জানিয়ে দেয়, নিজেদের অস্তিত্বকে ঠকে যেতে দেয় না। বাউন্ডারি, স্পর্ধা লাইন, নিজস্বতা তৈরি করার উক্তি, সবটাই সেখানে থাকে। সব কিছু শেখা যায় শুধু নিজেকে জানার চেষ্টায়, খোঁজার চেষ্টায় অবিরত লেগে থাকলে। যেহেতু অনুভূতি নিয়েই পুরো উপস্থাপনা, বকুলত্বের প্রতিটা প্ল্যাটফর্মে আমার টুকরো টুকরো জমায়েত অনুভূতিদেরকে নিয়েই ঘর সংসার যাপন, আমার অস্তিত্বের অংশবিশেষ তুলে ধরা, তাই এখানে কিন্তু অনুভূতির বাইরে আমি আর কোনো উপস্থাপনা এমন রাখি না। কেন, মনুষ্য ভূমিকায় মানুষ হয়ে জন্মে অনুভূতিদেরকে আবিষ্কার না করে আলাদা করে মনুষ্যত্ব ধারণ করা যায় না, এটা আমি খুব মানি। তাই অনুভূতির তারতম্যে এমন অনেক বুনিয়াদ থাকে যেগুলো সময় করে করে আমাদের সঙ্গে আমাদেরকেই ঘর করতে আসে, কিন্তু সেখান থেকে শিখতে আর বুঝতে আমাদেরকেই হবে যে কি চাই নাকি কাকে চাই। কাকে চাইয়ের থেকেও কি চাইটা খুব ইম্পর্টেন্ট। আরও একটা কথা এখানে যদি আমি নাই যোগ করি খুব ভুল হবে, কি চাইয়ের চোখটাই স্পষ্ট থাকলে আমি জীবনে অনেক বছর পর আরো একটা দরজা পেয়েছি। যেহেতু সুয়ের জীবন আমার জীবন অপেক্ষা দায়িত্ব অনেক বেশি জড়িয়ে পড়েছে ওর জীবন অঙ্কে, ওকে আরো আগে অন্য একটি পরিবারের দায়িত্ব নিতে হয়েছে, ওর বিয়ে কমপ্লিট হয়ে গেছে, সামাজিকভাবে একটা অন্য পরিবারেরও পুত্রবধূ। সেক্ষেত্রে যখন ওর প্রথম মা হয় অ্যান্ড ওর যে আনুষ্ঠানিক সাত অনুষ্ঠানটা হয় না, অনেকগুলো বছর পর যখন আমি ওই বাড়িতে, অনেক বছর পর যখন আমি আবার শুকে ফাইনালি মিট করি না, সেদিন কিন্তু ও ভরা পোয়াতি। অ্যান্ড ওর বাড়ির যে অনুষ্ঠানের খাওয়া দাওয়ার প্রস্তুতি, সেটা ওদেরই বাড়ির দোতলার ছাদে ছিল। অ্যান্ড যখন খেতে যাওয়ার সময় ছিল, আমরা সকলেই যখন ওপরে খেতে যাচ্ছিলাম, ওই যে আমার কাছে সারা জীবন কি চাইটা খুব ইম্পর্টেন্ট ছিল, ও কিন্তু জানতো। অতগুলো বছর পরও ও কিন্তু ওর আদর, মায়া, যত্ন আমার প্রতি যেটা ব্যক্ত করেছে, আমি যেভাবে পেয়েছি নিজেকে ওর জীবনে বড় করতে দেখার ক্ষেত্রে, ওই ভরা পোয়াতি অবস্থাতে ও নির্দ্বিধায় যখন জানতে পেরেছে আমি দোতলায় খেতে গেছি, ও ছুটে উপরে চলে গেছে। এত বছর পরে ও আমাকে ওই যে একটা দুপুরবেলায় লাঞ্চে খাইয়ে দিতে পারবে, সেটাকে ও কিন্তু ভুলে যায়নি। ওই অবস্থায় ও ছুটে চলে গেছে। ও যখন শারীরিকভাবে মা হতে চলেছে, তারপরেও যে ও এত বছর ধরে আমার প্রতি যে আদর, যে যত্নে আমাকে তৈরি করেছে, সেই স্পর্ধা যখন ওর চোখের সামনে আরো একবার এসেছে, ওরই স্বাদের দিন, ওরই প্রেগনেন্সি টাইমের অনুষ্ঠানের উদযাপনের দিন, ও ছুটে চলে গেছে দোতলায় শুধু আমাকে নিজের হাতে খাইয়ে দেবে বলে, যে এত বছর পর ওর সান্নিধ্যে আমাকে ও পেয়েছে। এটা কিন্তু এত বছরের আমার অদ্ভুত রকমের যে
সুখে আমি নিজেকে পেয়েছি, তারই আরেকটা রূপ সেদিন আমি ওর ভিতরে দেখতে পেয়েছিলাম। পরিস্থিতি যাই আসুক, প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেদের নিজস্বতাকে ধরে রাখাটা সব থেকে বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় প্রতিনিয়ত নিজেকে বসতেও দিতে হয়, শেখাতেও হয়, কিন্তু খুব ভালো আর স্বচ্ছ উপমার ভিত্তিতে, নাকি দৈনন্দিন যা কিছুই এসে ভেসে এলো তাতে একসেপ্টেন্স দিয়ে দিতে হয়। নো, সর্বক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট নয়। আমার শুয়ের থেকে শেখা প্রত্যেকটা ছোট ছোট আদরের থেকেও আমি অনেক যত্ন পেয়েছি, বাকিদের থেকেও পেয়েছি, অনেক আদর দেখেছি তাদেরও চোখে, আর সেগুলোকে আমি ভীষণ মর্যাদা করি, সারা জীবন করে এসেছি, আগামীতেও করব। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি চাই, কাকে চাইটা খুঁজে নিজের কাছে নিজেকে সমৃদ্ধ করে তোলা ইম্পর্টেন্ট। তাহলে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষাও তৈরি হয়, স্পর্ধা তৈরি হয় নিজের কাছে, ঠিক আমার ওই শাড়ির মতন। আবার কি চায়ের সংজ্ঞাতে বছরের পর বছরের পর বছর তার মায়া যত্ন নিজের জায়গায় অস্তিত্বে বাউন্ডারি যদি সঠিক থাকে তা কখনো পরিবর্তন হয় না, ঠিক আমার শুয়ের আদরের মতন আজীবন তা থেকে যায়। সবকিছুই অনুভূতি, অনুভূতির বাইরে কিচ্ছু নয়। আমাদের ভিতরের প্রত্যেকটা আমরা এক একটা অস্তিত্ব, এক একটা অনুভূতি, এক একটা অঙ্গীকার, এক একটা শক্তি, তাকে প্রতি মুহূর্তে শিখতে হয় আর মর্যাদা দিতে হয়। কি চাই আর কাকে চাই এর পার্থক্যের বুনিয়াদে কি চাইটা খুব ইম্পর্টেন্ট, তাকে সময় করে করে শিখতে হয়, সঙ্গ করে করে সংসারে প্রতিনিয়ত নিজের সাথে নিজস্বতায় ধরে রাখতে হয়। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নিজস্বতা তৈরি করে। বকুলের তরফ থেকে আমি বকুল। ঘর গোছাতে গোছাতেও কত কিছু খুঁজে পাওয়া যায়। পুরাতন স্মৃতির কাণ্ডারিতে নিজস্বতা যা রেখে আসি, যার ওপরে দাঁড়িয়ে রোজ দিন নিজেদেরকে তৈরি করি, তাকে খুঁজে পাওয়া যায়। বকুলের তরফ থেকে আমি বকুল। সকলের জন্য অনেক 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 ভালোবাসা। আমার প্রত্যেকটা ক্লাসমেটের জন্য অফুরন্ত ভালোবাসা, যারা আমাকে এত উজাড় করে ভালোবাসা দিয়েছে সেই সময়গুলোই, বা এখনো রাস্তাঘাটে যখনই দেখা হয়। আমি জানি না আমি এগুলোর জন্য কতটুকু যোগ্য বা কি এমন পেত, কেন কি আমি তো তাদেরকে খুবই বকাঝকা করতাম অলওয়েজ, বাট সবকিছুর পরেও তারা নির্দ্বিধায় আমাকে চুজ করতো সব সময়, অলওয়েজ অলওয়েজ। কিন্তু আমি আমার জায়গায় কখনো আমার নিজস্বতাকে ভেসে যেতে দিইনি আলাদা আলাদা রঙে। সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। একটা ছোট্ট কাজের মাঝখানে খুঁজে পাওয়া আমার অনুভূতি আমি এখানে ব্যক্ত করলাম। সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।